ভাবুন তো, আপনি একটা চাকরি ছাড়লেন, শেষ দিন অফিসে কাজ শেষ করলেন, বিদায় নিলেন সহকর্মীদের কাছ থেকে, কিন্তু আপনার পাওনা টাকা? আগে কি হতো? কখনো 30 দিন, কখনো 60 দিন, আবার অনেক ক্ষেত্রে 90 দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো। কিন্তু এখন সেই ছবিটা বদলে গেছে। ভারতের নতুন লেবার কোড অনুযায়ী 2025 সালের 21 নভেম্বর থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর হয়েছে। চাকরি ছাড়লেই 2 কার্যদিবসের মধ্যে, অর্থাৎ 48 ঘন্টার মধ্যে সব পাওনা টাকা মিটিয়ে দিতে হবে। এই নতুন নিয়ম কি? কারা এর আওতায় আসছেন? কি কি টাকা পাবেন? কোম্পানি না দিলে কি হবে? আর কর্মীদের জন্য এর গুরুত্ব কতটা? নতুন নিয়ম অনুযায়ী আপনি যদি রিজাইন করেন বা আপনাকে টার্মিনেট করা হয় বা রিট্রেঞ্চমেন্ট হয়, যে কোনো ক্ষেত্রেই কোম্পানিকে আপনার ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট অর্থাৎ F&F শেষ কর্মদিবসের 2 কার্যদিবসের মধ্যে সম্পূর্ণ করতে হবে। মানে আপনার লাস্ট ওয়ার্কিং ডে যদি সোমবার হয়, তাহলে বুধবারের মধ্যে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসা উচিত। আগে কি ছিল? আগে কোনো নির্দিষ্ট টাইমলাইন ছিল না। অনেক কোম্পানি 30 দিন নিত, কেউ 60-90 দিনও লাগাতো, ফলে কর্মীদের সমস্যা হতো। নতুন চাকরিতে যোগ দেওয়ার আগে টাকার অভাব, EMI, রেন্ট, ডেইলি এক্সপেন্স সামলাতে সমস্যা, ফাইন্যান্সিয়াল স্ট্রেস, এই সমস্যাগুলো কমাতেই এই নতুন নিয়ম আনা হয়েছে। কারা এই নিয়মের আওতায়? এই নিয়ম খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা সব ধরনের কর্মীর জন্য প্রযোজ্য। স্যালারি লেভেল যাই হোক, জুনিয়র হোক বা সিনিয়র, কন্ট্রাক্ট বা পার্মানেন্ট, সবাই এই সুবিধা পাবেন। কি কি টাকা এর মধ্যে পড়বে? ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট মানে শুধু স্যালারি নয়, আরও অনেক কিছু। 1. পেন্ডিং স্যালারি অর্থাৎ শেষ মাসের বেতন। 2. লিভ এনক্যাশমেন্ট অর্থাৎ যে ছুটি ব্যবহার করেননি তার টাকা। 3. বোনাস বা ইনসেন্টিভস অর্থাৎ যদি ওয়েজেস হিসেবে ধরা হয়। 4. অন্যান্য পাওনা যেমন অ্যালাওয়েন্সেস বা ডিউজ পলিসি অনুযায়ী, অর্থাৎ আপনার যা যা পাওনা সব একসাথে মিটিয়ে দিতে হবে। 48 ঘন্টা কখন থেকে গণনা হবে? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই 48 ঘন্টার কাউন্টডাউন শুরু হবে আপনার শেষ ওয়ার্কিং ডের পর থেকেই, মানে রেজিগনেশন অ্যাকসেপ্ট হওয়ার দিন থেকে নয়, HR ক্লিয়ারেন্স থেকে নয়, সরাসরি লাস্ট ওয়ার্কিং ডের পর থেকে। কোম্পানি না দিলে কি হবে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যদি কোম্পানি এই নিয়ম না মানে, তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতে পারে। জরিমানা হতে পারে 50,000 টাকা পর্যন্ত। অর্থাৎ এটা শুধু গাইডলাইন নয়, এটা একটি এনফোর্সেবল লিগ্যাল রুল। কর্মীদের জন্য কেন গুরুত্বপূর্ণ? এই নিয়ম কর্মীদের জন্য একটা বড় স্বস্তি। 1. ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, চাকরি ছাড়ার পর ইমিডিয়েট ক্যাশ ফ্লো। 2. স্ট্রেস কমে, দীর্ঘদিন টাকা আটকে থাকার চিন্তা নেই। 3. স্মুথ ট্রানজিশন, নতুন চাকরিতে যাওয়ার সময় ফাইন্যান্সিয়াল গ্যাপ কম। 4. ফেয়ার ট্রিটমেন্ট, সব কর্মীর জন্য এক নিয়ম। কোম্পানির জন্য কি চ্যালেঞ্জ? এই নিয়ম কোম্পানির জন্যও একটা বড় পরিবর্তন। HR ও ফাইন্যান্স টিমকে দ্রুত কাজ করতে হবে, এক্সিট ফর্মালিটিস দ্রুত শেষ করতে হবে, পেরোল প্রসেসিং দ্রুত করতে হবে, ডকুমেন্টেশন স্ট্রিমলাইন করতে হবে, না হলে পেনাল্টি রিস্ক রয়েছে। ধরুন আপনি 1 এপ্রিল চাকরি ছাড়লেন, তাহলে আইডিয়ালি 3 এপ্রিলের মধ্যে আপনার স্যালারি, লিভ এনক্যাশমেন্ট, বোনাস সব ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আগে যেখানে 1-2 মাস লাগতো, এখন সেটা 2 দিনের মধ্যে। তবে বাস্তবে কিছু ক্ষেত্রে ডিলে হতে পারে, যদি ডকুমেন্টেশন ইনকমপ্লিট থাকে, কোম্পানি পলিসি মিসম্যাচ থাকে, ডিসপিউট থাকে। তাই কর্মীদেরও কিছু দায়িত্ব আছে। প্রপার নোটিস পিরিয়ড সার্ভ করা, হ্যান্ডওভার কমপ্লিট করা, ক্লিয়ারেন্স টাইমলি দেওয়া। চাকরি ছাড়ার আগে এইগুলো মাথায় রাখুন। HR থেকে রিটেন কনফার্মেশন নিন, আপনার ডিউস ক্যালকুলেট করে রাখুন, ইমেল ট্রেল রাখুন, এক্সিট ডেট ক্লিয়ারলি মেনশন করুন। এতে ডিসপিউট হলে আপনার প্রুফ থাকবে। এই নিয়ম শুধু একটা ছোট পরিবর্তন নয়, এটা ইন্ডিয়াজ লেবার ইকোসিস্টেমে বড় রিফর্ম। এটা দেখাচ্ছে এমপ্লয়ি রাইটস গুরুত্ব পাচ্ছে, কর্পোরেট অ্যাকাউন্টেবিলিটি বাড়ছে, প্রসেস আরও ট্রান্সপারেন্ট হচ্ছে। চাকরি ছাড়া মানেই আনসার্টেনটি, কিন্তু এই নতুন নিয়ম সেই আনসার্টেনটি অনেকটাই কমিয়ে দিয়েছে। এখন আর মাসের পর মাস অপেক্ষা নয়, 48 ঘন্টার মধ্যে আপনার প্রাপ্য টাকা, এটাই নতুন বাস্তবতা। তাই আপনি যদি চাকরি পরিবর্তনের পরিকল্পনা করেন, এই নিয়মটা জানুন, বুঝুন এবং প্রয়োজনে ব্যবহার করুন, কারণ আপনার কাজের মূল্য, আপনার প্রাপ্য সময় মতো পাওয়াই আপনার অধিকার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। ভাবুন তো, আপনি শুধু ফোনে কথা বলবেন আর SMS পাঠাবেন, কিন্তু তাও আপনাকে জোর করে ডেটা কিনতে হচ্ছে। যাদের স্মার্টফোন নেই বা ইন্টারনেট ব্যবহারই করেন না, তাদের জন্য এটা কি ন্যায্য?
ঠিক এই প্রশ্ন থেকেই বড় একটা পরিবর্তনের পথে হাঁটছে ভারতের টেলিকম সেক্টর। ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই নতুন একটি প্রস্তাব এনেছে, যা মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি নিয়ে আসতে পারে। এই প্রস্তাব অনুযায়ী টেলিকম সংস্থাগুলিকে, যেমন রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াকে প্রতিটি ভ্যালিডিটির জন্য আলাদা করে শুধু ভয়েস ও এসএমএস প্ল্যান চালু করতে হবে। এখনকার পরিস্থিতিটা কি? বর্তমানে বাজারে বেশিরভাগ রিচার্জ প্ল্যানই ডেটা বান্ডেল, মানে আপনি যদি শুধু ফোনে কথা বলতে চান তবুও আপনাকে ডেটা সহ প্ল্যান নিতে হচ্ছে। এমনকি এখন অনেক ক্ষেত্রে মিনিমাম রিচার্জ অ্যামাউন্ট 155 থেকে 180 টাকা বা তার বেশি, যেখানে ডেটা থাকে, ভ্যালিডিটি থাকে সীমিত, কিন্তু শুধুমাত্র কলিংয়ের জন্য আলাদা সস্তা অপশন নেই। ফলে ফিচার ফোন ব্যবহারকারীরা, বয়স্ক মানুষ বা যারা শুধু প্রয়োজনীয় কল করেন তাদের জন্য এই সিদ্ধান্তটা বড় স্বস্তির। এতদিন তারা বাধ্য হয়ে বেশি দাম দিতেন, এখন তারা কম খরচে পরিষেবা পেতে পারেন। ফোনে ইন্টারনেট চালানোর সুবিধা নেই, ব্যবহারকারী ডেটা ব্যবহারই করেন না, তবুও তাকে সেই ডেটার জন্য টাকা দিতে হচ্ছে। ট্রাই বলছে এটা গ্রাহকদের জন্য ন্যায্য নয়। তাই নতুন নিয়মে কি হতে পারে? প্রতিটি ডেটা সহ প্ল্যানের সমান ভ্যালিডিটির একটি ভয়েস প্লাস এসএমএস প্ল্যান রাখতে হবে। সেই প্ল্যানের দামও অনুপাতে কম হতে হবে। গ্রাহক নিজের প্রয়োজন অনুযায়ী প্ল্যান বেছে নিতে পারবেন। মানে আপনি যদি শুধু কল করতে চান তাহলে আর জোর করে ডেটা কিনতে হবে না। এই সিদ্ধান্ত কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এখনও ভারতে কোটি কোটি মানুষ ফিচার ফোন ব্যবহার করেন। গ্রামাঞ্চল, বয়স্ক মানুষ বা যারা শুধু প্রয়োজনীয় কল করেন তাদের জন্য এই সিদ্ধান্তটা বড় স্বস্তির। এতদিন তারা বাধ্য হয়ে বেশি দাম দিতেন, এখন তারা কম খরচে পরিষেবা পেতে পারেন। ট্রাই আরও বলছে, আগেও এই ধরনের ভয়েস অনলি প্ল্যান চালু করার কথা বলা হয়েছিল, কিন্তু বাস্তবে সেই প্ল্যানগুলো খুব কম সংখ্যায় ছিল, দামও ছিল তুলনামূলক বেশি, আর সবার জন্য সহজলভ্য ছিল না। তাই এবার আরও কড়া নিয়ম আনার কথা ভাবছে ট্রাই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রস্তাব এখনও চূড়ান্ত হয়নি। 28 এপ্রিল পর্যন্ত বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছ থেকে মতামত নেওয়া হবে, তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই পরিবর্তনের প্রভাব কি হতে পারে? গ্রাহকদের খরচ কমবে, প্ল্যান বেছে নেওয়ার স্বাধীনতা বাড়বে, টেলিকম কোম্পানিগুলিকে আরও স্বচ্ছ হতে হবে। তবে অন্যদিকে কোম্পানিগুলির আয়ের ওপর কিছুটা চাপও পড়তে পারে, কারণ ডেটা প্যাক থেকেই তারা বেশি আয় করে। সব মিলিয়ে এই প্রস্তাব একটা বড় বার্তা দিচ্ছে, টেলিকম বাজার শুধু কোম্পানির জন্য নয়, গ্রাহকদের সুবিধার দিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন দেখার এই প্রস্তাব চূড়ান্ত রূপ পায় কিনা, আর পেলে আপনার মোবাইল রিচার্জের বিল ঠিক কতটা কমে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। ভাবুন তো, যে সোনা নিয়ে বছরের পর বছর ধরে একটা কথাই বলা হয়েছে, ঝুঁকি এড়াতে চাইলে সোনায় বিনিয়োগ করুন, সেই সোনাই হঠাৎ করে বিনিয়োগকারীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 2026 সালের মার্চ মাসে এমন এক ছবি সামনে এসেছে যেখানে বিশ্ববাজারে সোনার দাম ভেঙে পড়েছে নজিরবিহীনভাবে। প্রায় 1.5 দশকের বেশি সময়ের মধ্যে এমন ধাক্কা আর দেখা যায়নি। যুদ্ধ চলছে, অনিশ্চয়তা বাড়ছে, তবুও বাড়েনি সোনার দাম, বরং উল্টো চিত্র। কেন এমন হলো? নিরাপদ বিনিয়োগের ধারণা কি বদলে যাচ্ছে, নাকি এটা শুধুই সাময়িক ঝড়? প্রথমেই নজর দেওয়া যাক দামের গতিপথে। 2026 সালের শুরুতে সোনার দাম আউন্স প্রতি $5,000 ছাড়িয়ে গিয়েছিল। কিছু ক্ষেত্রে তা পৌঁছেছিল প্রায় $5,600 কাছাকাছি, কিন্তু মার্চের শেষে তা নেমে আসে $4,500 নিচে। এই পতনের পেছনে একাধিক কারণ কাজ করছে, যার মধ্যে সবচেয়ে বড় কারণ ভূরাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে পশ্চিম এশিয়ার যুদ্ধ। সাধারণভাবে যুদ্ধ পরিস্থিতিতে সোনার দাম বাড়ে, কারণ বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে সোনায় বিনিয়োগ করেন। কিন্তু এবার সেই নিয়ম ভেঙে গেছে। কারণ একটাই, এই মুহূর্তে বিনিয়োগকারীরা সোনার পরিবর্তে ডলারকে বেশি নিরাপদ মনে করছেন। ডলার শক্তিশালী হওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম চাপের মুখে পড়েছে, কারণ সোনা ডলারে কেনা বেচা হয়। ফলে ডলারের দাম বাড়লে অন্যান্য দেশের বিনিয়োগকারীদের কাছে সোনা তুলনামূলকভাবে বেশি দামি হয়ে ওঠে, এতে চাহিদা কমে যায়। এখন আসি সুদের হারের প্রসঙ্গে। বিনিয়োগকারীরা আশা করেছিলেন যে ফেডারেল রিজার্ভ 2026 সালের শুরুতেই সুদের হার কমাতে শুরু করবে, কিন্তু বাস্তবে তা হয়নি। বরং যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতির আশঙ্কা আবার বাড়ছে। ফলে সুদের হার কমানোর সম্ভাবনা প্রায় উধাও। বরং সুদের হার স্থির রাখা বা বাড়ানোর ইঙ্গিতই মিলছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সোনা একটি নন ইল্ডিং অ্যাসেট, অর্থাৎ এতে কোনো সুদ পাওয়া যায় না।
তাই যখন সুদের হার বেশি থাকে তখন বিনিয়োগকারীরা সোনা থেকে সরে গিয়ে সুদ দেওয়া সম্পদে বিনিয়োগ করতে চান। ফলাফল, সোনার চাহিদা কমে যায় আর দাম পড়ে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ কারণ, প্রফিট বুকিং। 2025 সালে সোনা প্রায় 65% রিটার্ন দিয়েছিল, অর্থাৎ অনেক বিনিয়োগকারী আগেই প্রচুর লাভ করেছেন। যুদ্ধের উত্তেজনার মধ্যে যখন দাম আর বাড়ছিল না, তখন বড় বড় বিনিয়োগকারীরা সেই লাভ তুলে নিতে শুরু করেন, অর্থাৎ তারা সোনা বিক্রি করতে শুরু করেন। এই বিক্রির চাপই বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি করে এবং দামের উপর আরও চাপ ফেলে। শুধু ব্যক্তিগত বিনিয়োগকারী নয়, কেন্দ্রীয় ব্যাংকগুলিও এই মুহূর্তে বড় ভূমিকা নিচ্ছে। রাশিয়া এবং তুরস্ক, এই দুই দেশ আন্তর্জাতিক বাজারে সোনা বিক্রি করছে। রাশিয়ার ক্ষেত্রে কারণ যুদ্ধের ব্যয়ভার সামলানো এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে নগদ অর্থ জোগাড় করা। গত 2 মাসে তারা প্রায় 14 টন সোনা বিক্রি করেছে রাশিয়া। অন্যদিকে তুরস্কে মুদ্রাস্ফীতি অত্যন্ত বেশি। লিরার পতন ঠেকাতে এবং বাজারে সোনার সরবরাহ বজায় রাখতে তাদের কেন্দ্রীয় ব্যাংকও রিজার্ভ থেকে সোনা বিক্রি করছে। অর্থাৎ যে কেন্দ্রীয় ব্যাংকগুলো এতদিন সোনার বড় ক্রেতা ছিল, তারাই এখন বিক্রেতা হয়ে উঠেছে। এই পরিবর্তন বাজারে বড় ধরনের চাপ তৈরি করেছে। এখন আসি একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক দিক, সেফ হ্যাভেন শিফট। বর্তমান পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী সোনার বদলে ডলারকে বেশি নিরাপদ মনে করছেন। বিশেষ করে যুদ্ধের কারণে বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়ায় ডলারের চাহিদা বেড়েছে, ফলে ডলার সূচক শক্তিশালী হয়েছে এবং সোনার দাম আরও চাপে পড়েছে। তবে এখানে একটি ইতিবাচক দিকও রয়েছে। যুদ্ধ পরিস্থিতি কিছুটা প্রশমিত হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করার ইচ্ছা রয়েছে। এই খবর প্রকাশিত আসতেই এশিয়ার বাজারে সোনার দামে সাময়িক উত্থান দেখা যায়। মার্কিন সোনার ফিউচার প্রায় 1.5% বেড়ে দাঁড়ায় $4,578। তবে এই উত্থান খুব স্থায়ী হয়নি, কারণ বিনিয়োগকারীদের মধ্যে এখনও অনিশ্চয়তা রয়েছে। যুদ্ধ আদৌ শেষ হবে কিনা এবং সুদের হার কী হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পরিস্থিতিতে সোনায় বিনিয়োগ করা কি যুক্তিযুক্ত? বিশেষজ্ঞদের মতে এই পতনকে সম্পূর্ণ নেতিবাচক হিসেবে দেখা ঠিক নয়। অনেকেই এটাকে একটি হেলদি কারেকশন বা স্বাভাবিক সংশোধন হিসেবে দেখছেন, কারণ সোনার দাম খুব দ্রুত বেড়ে গিয়েছিল, ফলে একটি সংশোধন হওয়া স্বাভাবিক। ঠিক যেমন শেয়ার বাজারে অনেকটা দাম বাড়ার পর কিছুটা পতন ঘটে, যাতে বাজারে ভারসাম্য ফিরে আসে। এছাড়া অনেক সময় শেয়ার বাজারে ধস নামলে বিনিয়োগকারীরা তাদের লোকসান সামলাতে সোনা বিক্রি করেন। বর্তমান পরিস্থিতিতেও সেই প্রবণতা দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদে কিন্তু সোনার সম্ভাবনা এখনও শক্তিশালী। জেপি মর্গান চেজ এবং গোল্ডম্যান স্যাক্সের মতো সংস্থাগুলির পূর্বাভাস অনুযায়ী 2026 সালের শেষে বা 2027 সালের শুরুতে সোনার দাম আবার $5,000 থেকে $5,400 মধ্যে পৌঁছতে পারে। এর প্রধান কারণ, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার প্রবণতা দীর্ঘমেয়াদে এখনও বজায় রয়েছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। স্বল্প মেয়াদে বাজারে অস্থিরতা থাকবে, যুদ্ধ, তেলের দাম এবং সুদের হারের অনিশ্চয়তার কারণে। কিন্তু দীর্ঘমেয়াদে সোনার প্রতি আস্থা পুরোপুরি ভেঙে পড়েনি। তাই যারা দ্রুত লাভের কথা ভাবছেন, তাদের জন্য এই সময়টা ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এই পতন একটি সুযোগ হিসেবেও দেখা যেতে পারে। সবশেষে বলা যায়, সোনার এই পতন শুধুমাত্র একটি বাজারের গল্প নয়, এটি বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত বাস্তবতার প্রতিফলন। পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে যুদ্ধের গতিপথ, তেলের দাম এবং বৈশ্বিক অর্থনৈতিক নীতির ওপর। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।